হ্যালো ভিউয়ার্স, অচেতন ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি হিস্ট্রি জেনারেল বা পাশে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন, জার্মানির কৃষক বিদ্রোহ বা কৃষক আন্দোলন। তা জার্মানির এই কৃষক বিদ্রোহ বা কৃষক আন্দোলন নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। দেখো, মার্টিন লুথার যখন ধর্ম সংস্কার আন্দোলন করেন তখন জার্মানিতে কৃষক বিদ্রোহ দেখা দেয় এবং এই কৃষক বিদ্রোহ দমন করা মার্টিন লুথারের পক্ষেও কিন্তু খুব জরুরি ছিল। এই জন্য মার্টিন লুথার জার্মানির রাজাদের সাথে মিলিত হয়ে এই কৃষক বিদ্রোহ দমন করায় তিনি অগ্রসর হন। এই কারণে মার্টিন লুথারকে কিন্তু একজন সুবিধাবাদী হিসেবেও তাকে সমালোচনা করা হয়ে থাকে। তো সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। দেখো, এখানে বলা হচ্ছে এই জার্মানির কৃষকদের যুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, অর্থাৎ জার্মানির কৃষক বিদ্রোহ। এর অ্যান্সারটা এইভাবে লিখবে: ধর্ম সংস্কার আন্দোলনের সঙ্গে জার্মানির কৃষকদের যুদ্ধ বা বিদ্রোহের কোনরূপ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না, তবে নিজস্ব বৈশিষ্ট্যের জন্য এই বিদ্রোহ ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ, কৌতূহলপ্রদ এবং বিশেষভাবে আকর্ষণীয়। তাছাড়া এই বিদ্রোহের সঙ্গে ইংল্যান্ডের ওয়াট টাইলারের বিদ্রোহ এবং ওয়াইক্লিফের আন্দোলনের সঙ্গে সুসাদৃশ্য ছাড়াও বোহেমিয়ার ট্যাবোরাইট ও জন হাসের আন্দোলনের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। জার্মানির কৃষক বিদ্রোহের পটভূমি ছিল খুবই বিস্তৃত এবং এর মৌলিক কারণগুলো নানাভাবে বিশ্লেষণ করা হয়েছে। তবে এই ব্যাপারে তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, 1524 খ্রিস্টাব্দের এই কৃষক বিদ্রোহ জার্মানিতে কোনো নতুন ঘটনা ছিল না। পূর্ববর্তী 50 বছরে বেশ কয়েকটি কৃষক বিদ্রোহ দেখা গিয়েছে। সেজন্য লুথারের মতবাদ এই বিদ্রোহের কারণ হিসেবে পরিগণিত হতে পারে না। তবে এই বিদ্রোহের গতি প্রকৃতির উপর লুথারের চিন্তাধারার প্রভাবের কথা অস্বীকার করা যায় না। দ্বিতীয়ত, শুধুমাত্র দারিদ্র ও দুঃখ দুর্দশার কষাঘাতে জর্জরিত হয়েই কৃষকগণ বিদ্রোহী হয়ে ওঠেনি। নানারূপ নির্যাতনে অতিষ্ঠ হয়ে এবং অবস্থার পরিবর্তনের আশায় কৃষকগণ এই বিদ্রোহে অংশগ্রহণ করে। তৃতীয়ত, জার্মানির রাজনৈতিক অনৈক্য ও দুর্বলতা এই বিদ্রোহের উৎপত্তি ও অগ্রগতির ব্যাপারে সাহায্য করে। প্যারা করে লিখবে: 1524 খ্রিস্টাব্দের জার্মানির কৃষক বিদ্রোহ অত্যন্ত দ্রুত ব্যাপকতা লাভ করে। ব্ল্যাক ফরেস্ট এর দক্ষিণ পশ্চিম প্রান্তে বলপূর্বক শ্রম আদায়ের প্রতিবাদে এই আন্দোলন প্রথম শুরু হয়। কৃষকগণ ধর্মীয় মঠ ও ভূস্বামীদের প্রাসাদ আক্রমণ করতে শুরু করে। যাজকদের সামরিক দুর্বলতার জন্য স্বৈরাচারের কেন্দ্রবিন্দু মঠগুলোই কৃষকদের প্রধান লক্ষ্যে পরিণত হয়। তবে কৃষকদের কোনো সর্বজনীন স্বীকৃত নেতা ছিল না এবং কোনো নির্দিষ্ট কর্মসূচিও ছিল না, কিন্তু তাদের বিভিন্ন পুস্তিকা ও ইস্তাহারে ঈশ্বরের ন্যায় বিচারের নিকট আবেদন, অ্যান অ্যাপিল টু গডস জাস্টিস বাক্যাংশটি সবসময় উল্লেখ করা হতো। 1525 খ্রিস্টাব্দের মার্চ মাসে তাদের দ্বাদশ শর্ত 12 আর্টিকেলস প্রকাশিত হয় এবং ঈশ্বরের নিকট এক করুণ আবেদন সহ এই দাবি শাসক গোষ্ঠীর উদ্দেশ্যে প্রচার করা হয়: প্রত্যেক সম্প্রদায়ের নিজেদের তত্ত্বাবধানে নির্বাচন ও নিযুক্ত করার অধিকার, ধর্মকর ও ভূমিকর সুনির্দিষ্ট করে দেওয়া, ভূমিদাস প্রথা রদ করা, মৎস্য ও পশু শিকার করার অধিকার, সামন্ত প্রথার প্রচলিত আইন পরিবর্তন করে শ্রম আদায়ের পরিমাণ হ্রাস করা, করের পরিমাণ হ্রাস করা, পশুচারণের জন্য সাধারণ জমি পৃথকভাবে চিহ্নিত করে রাখা, নতুন আইনসমূহ বাতিল করা প্রভৃতি দাবি তারা উপস্থাপিত করে। তবে এই ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে কৃষকগণ যে তাদের আন্দোলন সবসময় পরিচালনা করেছে এ কথা বলা চলে না। কৃষকদের আন্দোলনের সময় উগ্রপন্থা ও নরমপন্থার মধ্যে সামঞ্জস্য সাধনের চেষ্টা করা হয়। এরপরে দেখো শেষ প্যারা: সাময়িকভাবে কোনো কোনো অঞ্চলে কৃষক বিদ্রোহ সাফল্য লাভ করলেও ভূস্বামী ও শাসকদের সম্মিলিত শক্তির আক্রমণে শেষ পর্যন্ত তাদের বিদ্রোহ ব্যর্থ হয়। কিন্তু বিদ্রোহী শাসক গোষ্ঠী নৃশংসভাবে কৃষকদের দমন করার সুযোগ পাওয়ায় মার্টিন লুথারের নামে দূরপনেয় কলঙ্ক লেপন করা হয় এবং তার সুখ্যাতিও অনেকাংশে ম্লান হয়ে পড়ে। সমালোচকগণ মনে করেন যে কৃষক বিদ্রোহের ফলে প্রোটেস্ট্যান্ট আন্দোলনের ক্ষতি হতে পারে, কথা মনে করেই তিনি কৃষকদের সমর্থন করা থেকে বিরত থাকেন। প্রকৃতপক্ষে মার্টিন লুথারের সমস্ত চিন্তাই ছিল ধর্মীয় আন্দোলনকে কেন্দ্র করে এবং সেজন্য তিনি বিদ্রোহী কৃষকদের সঙ্গে নিজেকে যুক্ত করতে আগ্রহী ছিলেন না।
তো এই ছিল জার্মানির কৃষক বিদ্রোহ এবং মার্টিন লুথারের সাথে তার কি সম্পর্ক, তার উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। তোমরা এটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়া যে 2-1টি প্রশ্নের উত্তর এখন আমি দিতে পারিনি তা খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো, তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।